স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে সাথে আছি আমি ফাহমিদা শম্পা। এই অনুষ্ঠানে সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকের পর্বে আমরা কথা বলবো খারাপ সময় সামলাবেন কিভাবে এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মেখলা সরকার। মেখলা সরকার, আপনাকে স্বাগত। খারাপ সময় ভালো মন্দ সময় মিলিয়ে কিন্তু মানুষের জীবন, তারপরেও যখন আসলে জীবনে বিভিন্ন বাঁকে খারাপ সময়গুলো আসে তখন সেই সময়টাকে খুব দীর্ঘ মনে হয়। এই সময়টাকে আসলে সামলানো বা ম্যানেজমেন্টের যে বিষয়টি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে শুরুতে আপনার কাছ থেকে ছোট্ট করে শুনে নিতে চাই যে এই খারাপ সময়ের সংজ্ঞাটা আসলে কেমন, কারণ যদিও এক একজনের কাছে খারাপ সময়ের সংজ্ঞাটা এক এক রকম, তারপরে গড়পড়তায় নিশ্চয়ই একটি সংজ্ঞা আছে। যেটা আপনি আসলে বললেন যে একটা সময় কিন্তু এক একজন এক একভাবে ব্যাপারটা দেখবে। একজনের একটা যে কোনো একটা সময় হলো অনেকে খুব খারাপ বলে অভিহিত করবে, কেউ বলবে একটু খারাপ যাচ্ছে, আবার অনেকে যাচ্ছে না, একেবারেই সহ্য করা যাচ্ছে না, এভাবে দেখবে। অর্থাৎ হলো অনেকখানি হলো যে এই বিষয়টা আমাদের পারসেপশনের উপরে ডিপেন্ড করে। তারপরে যদি আমরা একটু মোটা দাগে বলি খুব খুব খারাপ সময় বলতে কি বোঝায়, যে যখন আসলে কোনো কিছুর আমাদের আসলে কোনো সিচুয়েশনটার প্রতি আমাদের কোনো কন্ট্রোল থাকে না, এবং যে জিনিসটা আসলে আমাদের স্বাভাবিক যে আমাদের ওয়েলবিং বা আমাদের ভালো থাকার বিষয়টা এটা মারাত্মকভাবে আসলে ব্যাহত করে, এবং আমাদের ঠিক সেই যে এক্সিস্টিং যে রিসোর্সগুলো সেটাতে আমরা ঠিক সেটাকে আমরা সামলে উঠতে পারি না বা সেটাকে আমরা মানে প্রতিরোধ করতে পারি না। যেমন হতে পারে যে বিশেষ করে যদি সম্পর্কজনিত খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, যেমন একটা ব্রেকআপ বা ডিভোর্স, হ্যাঁ, হঠাৎ করে তার কারো ডিভোর্স হয়ে গেল, যদি কোনো কারণে হলো, অথবা এমনি কোনো কারণে যদি সঙ্গী বিচ্ছেদ হয়, অথবা হতে পারে মৃত্যু। এটা একটা খুব বলা যায় যে একটা সাংঘাতিক একটা মানুষের, বিশেষ করে যে স্পাউস অর্থাৎ হলো যে দীর্ঘদিন জীবন সঙ্গী যদি মারা যায়, সেক্ষেত্রে একটা পরিবারের প্রিয়জন যদি কেউ মারা যায়, সেখানে একটা খুব খারাপ সময় ব্যাপারটা সম্পর্কের যে নির্ভরতার জায়গাটি, সেই জায়গাটিতে যদি আসলে ছেদ পড়ে তখন শুধুমাত্র তাই না, যেমন হলো যদি কোনো চাকরিতে কারো ধরেন চাকরিটা চলে গেল, সেটাও কিন্তু খুব খারাপ টাইমে, মানে একদম দিশেহারা অবস্থা, যে তার স্বাভাবিক জীবন ধারণ করাটাই আসলে ডিফিকাল্ট হয়ে যায়। অথবা যেমন হতে পারে যে তার কোনো অসুখ, নিজের অসুখ অথবা পরিবারের খুব প্রিয়জন কারো খুব মারাত্মক অসুখ, যেটা হয়তো বা যেমন ধরে নিলাম হলো ক্যান্সার বা কোনো হার্টের বড় ধরনের রোগ, হ্যাঁ, যে জিনিসগুলো আসলে সহজে অর্থাৎ মৃত্যুর একটা ইন্ডিকেশনটা চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা খুব আমাদের জন্য খারাপ সময় হিসেবে আমরা, এটা ইন জেনারেল সবার জন্য খারাপ সময়। জি, সম্পর্কের কথা বলছিলেন যে ডিভোর্স বা কেউ যদি সঙ্গীটি মারা যায়, এখানে একটি যদি ডিভোর্সের কথাই বলি, ধরে ধরে আমরা একটু আলোচনা করতে চাই। নারী পুরুষের দুজনের মিলিত আসলে একটি সংসার, এবং সেখানে নির্ভরতার জায়গা চলে আসে, এবং আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে নারী তার যিনি স্বামী থাকেন তার উপরেই আসলে নির্ভরশীল হয়ে থাকেন। কিন্তু যখন সেই বিচ্ছেদটি, বিবাহ বিচ্ছেদের মতো একটি কঠিন সিদ্ধান্ত নিয়েই নিতে হয়, তখন কিন্তু সেই নির্ভরশীলতার জায়গাটিতে, যেটা বলছিলাম যে একটি ছেদ পড়ে যায়, ছন্দপতন ঘটে। তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যদিও আমাদের দেশের নারীরা এখন অর্থনৈতিক কাজে যুক্ত হচ্ছেন, তারপরও আমি বেশিরভাগের কথাই বলবো, সেখানে কিন্তু একটি অর্থনৈতিক নির্ভরতারও ব্যাপার থাকে। এই সব কিছু মিলিয়ে সবচেয়ে বেশি অসহায় মনে হয় নারীরাই থেকে থাকেন। তাদের জন্য আসলে সেই সময়টাতে কি পরামর্শ থাকবে? প্রথমত হলো যে মানে যে কোনো ধরনের খারাপ সময়, বিশেষ করে আপনি যেটা বললেন যে যদি ডিভোর্স অথবা কারো স্পাউস যদি মৃত্যু হয়, তখন একটা শুধুমাত্র আসলে অর্থনৈতিকভাবে যে চ্যালেঞ্জের সম্মুখীন হয় তা না, সে নানা রকমের হলো মানে প্রশ্নের সম্মুখীন হয়, এবং এই সময়টা কিন্তু আসলে একটু আনফর্চুনেটলি তাকে আসলে আমাদের সাহায্য করার বদলে আমাদের সোসাইটির যে আসলে আচরণ, সেটা কিন্তু একটু অনেক সময় নেতিবাচক হয়ে যায়। অনেক সময় হয়তো বা এটা আমাদের একটা কালচার, হ্যাঁ, যে আমরা তাকে হয়তো অনেক প্রশ্ন বানে বা বিষয়গুলো নিয়ে অনেক বেশি জানতে চাই, যে জিনিসগুলো কিন্তু তাকে আরও ট্রমাটাইজ তাকে করে ফেলে, অথবা তাকে কেন হলো। এবং অনেক ক্ষেত্রে যখন বিশেষ করে ইঙ্গিতটা দেওয়া হয় তাকে যে এটা সমস্ত দায়ভারটা তার, তখন সেটাও কিন্তু একটা তার জন্য মানে টাফ ব্যাপারটা হয়। এবং যদি মৃত্যু হয়, অনেক ক্ষেত্রে আমরা হলো কিন্তু মানে এটা অনেক সময় এমপ্যাথি দেখিয়ে হয়তো বা তার প্রতি আমরা একটা দেখাই, তার প্রতি আসলে মানে কষ্টের জায়গাটা আমরা হয়তো বা ওভাবে, কিন্তু অনেক সময় কি আমরা বুঝতে পারি না যে কোন শব্দটা ব্যবহার করা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা খুব
খুব একটু করুণা করছি তাকে, অনেক সময় শব্দগুলা কিন্তু তার প্রতি একটু সিম্প্যাথেটিক শব্দ চলে আসে, হ্যাঁ, যে আমি এমপ্যাথির বদলে তার প্রতি সমমর্মিতার বদলে আমরা তার প্রতি করুণাময় ব্যাপারটা আচরণটা চলে আসে, সেটাও কিন্তু এক ধরনের খুব বিব্রতকর একজন যে কোনো মানুষের ক্ষেত্রে। অথবা এই যে তার সাথে নানা রকমেরই তার মানে এই সময়টা অনেক সময় নেতিবাচক জিনিসগুলোতে এমফাসিস করা বা বাড়তি চাপ প্রয়োগ করা, সেটাও কিন্তু হলো যে একজন নারীর জন্য খুব টাফ বিষয়। তো প্রথমত আসলে যে কোনো ধরনের হলো খারাপ সময় যখন আমরা যাব, তখন প্রথম যে জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে এই যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেটা প্রথমত হলো আমি একা না। এটা যে কোনো খারাপ, ডিভোর্সই হোক, এটা সব মারাই যাক কেউ, অথবা কোনো অসুখী হোক, যখনই আসলে আমরা মনে করি যে আমি যেন ভিকটিম, আমার আর সবাই ভালো আছে, আমি আসলে সবচেয়ে খারাপ, আমার সাথে সেটা হচ্ছে কেন, তখন কিন্তু এটা সাংঘাতিকভাবে কোপ আপ করাটা খুব টাফ হয়ে যায়, হ্যাঁ, এবং হলো আমাদের মানসিক শক্তিটা নষ্ট করে ফেলে, এবং আমাদের যে নিজের প্রতি যে আত্মবিশ্বাস, সে জায়গাটা অনেকখানি কমিয়ে ফেলে। মানে আমি যে ভিকটিম, তার কারণ বোধহয় আমি, অর্থাৎ আমার অযোগ্যতা, আমার দুর্ভাগ্য, সবকিছুই আসলে কারণ এই মানে এই পরিস্থিতির। তো নিজেকে নিজে ব্লেম করা, হ্যাঁ, সেলফ ব্লেম যেটা, এবং যেটা বললাম যে আশেপাশের মানুষও কিন্তু এই যে ব্লেমিংটা যখন চলে আসে, তখন হলো ওই জিনিসটা তখন আসলে এক ধরনের সে অ্যাকসেপ্ট করে নেয়। সেটা আমি বলবো সবচেয়ে নেগেটিভ জায়গা। যে কোনো ধরনের ক্রাইসিসের মোমেন্ট আমি বলবো যে এটা একটা চ্যালেঞ্জ, যে কোনো মানুষের জন্য চ্যালেঞ্জ। এবং এই সময়টা প্রথমত আসলে নিজেকে যেটা ভাবা যে আসলে অনেক মানুষই হলো অনেকভাবে খারাপ সময়ের মধ্যে আছে। আমার হয়তো বা বড় ধরনের একটা ঘটনা হচ্ছে যেটা আসলে ভিজিবল, আমার হাজব্যান্ড মারা গেছে বা আমার ডিভোর্স হয়ে গেছে, সেটা ভিজিবল, কিন্তু আমার পাশের মানুষটি যে আসলে সে হয়তো বা বিবাহিত জীবন যাপন করছে, অথবা খুব ভালো একটা চাকরির মধ্যে আছে, সেই যে খুব ভালো আছে ব্যাপারটা তা নাও হতে পারে, কিন্তু বাইরে থেকে কিন্তু আমরা এরকম করে বুঝি না। কাজে এই যে আমি একা না, আরো দুনিয়ার অনেকে আছে, সেটা আমি বলবো এক ধরনের তাকে মানসিক জায়গাটা অতখানি ভেঙে পড়তে মানে প্রতিরোধ করতে সাহায্য করে। আর একটা বিষয় হলো যে তার সাথে এই যে এই সময়টা কখনোই পার্মানেন্ট না, এটা আমি বলবো হলো যে আসলে কিছুটা মন্ত্রের মতন বারবার করে উচ্চারণ করা নিজের কাছে। যখনই খুব খারাপ লাগবে, যখনই মনে হয় যে আর পারা যাচ্ছে না, নিজেকে বারবার করে বলা যে এই সময়টা আসলে হলো কোনো কিছুই পৃথিবীর পার্মানেন্ট না, আমাদের জীবনটা কিন্তু হলো আসলে খুব চলমান এবং ভালো খারাপ সবকিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। যখন আমরা খারাপ জায়গাতে যাই, আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে এক ধরনের প্রভাব পড়ে, সাধারণত একটা অ্যাংজাইটি হয়, ডিপ্রেশন হয়, এটা আমাদের স্বাভাবিক যে চিন্তা করার ক্ষমতা, স্বাভাবিক যে পারসিভ করার ক্ষমতা, সেটা কমিয়ে ফেলে, এবং আমরা কিন্তু সবসময় নেগেটিভ জায়গায় দেখি। অর্থাৎ এই যে আমার জীবনে একটা দুর্ভোগ ঘটলো, এই দুর্ভোগের আর শেষ নাই, এটা হলো আসলে টু বি কন্টিনিউড, এবং এটা থেকে বোধহয় আর আমার আসলে নিস্তার নেই। এই যে আমি যখন মনে করছি যে আমার নিস্তার নেই বা এটা থেকে আমি আর বের হতে পারবো না, সেটাও কিন্তু আসলে আমাদের যে কি অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নিলে আমি আসলে এখান থেকে দ্রুত বের হয়ে আসতে পারি, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো প্রথমে যে জিনিসটা আসলে বললাম যে নিজের কাছে একেবারে সবসময় হলো বলতে হবে যে এই সময়টা একটা সাময়িক সময়, এবং আমি খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা শেষ হবে এক সময়, হ্যাঁ, এটা হলো। এবং কিছুটা যদি নিজের মধ্যেও চিন্তা করে যে আমাদের আগেও কিন্তু হলো যে অনেক রকমের খারাপ সময়ের মধ্যে দিয়েই পার করেছি আমরা, হ্যাঁ, হয়তো বা এতটা খারাপ আসেনি, কিন্তু আরো বেশ কিছুই খারাপ সময় আসছে, এবং প্রতিটাই হলো সামহাও কিন্তু আলটিমেটলি ওভারকাম করা হয়েছে। তো এই যে দুটো জিনিস আমি বললাম যে আমি একা না, এবং হলো আমি আসলে একদমই হলো আমার পার্মানেন্ট না, এটা কিন্তু এক ধরনের হলো মানসিক জায়গাটা দেয়। এবং আপনি যেটা বললেন অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা, এরপরে কিন্তু কিছু জায়গা হলো আসলে ডিভাইস করা যে আসলে আমি কি করতে পারি, এবং কিছুই কিন্তু নেগেটিভ জায়গা আমি আসলে হয়তো বা আমি সম্মুখীন হতে পারি, এটা যদি একটু মেন্টাল প্রিপারেশন থাকে, অর্থাৎ হলো মানুষজন আসলে বলবেই, হ্যাঁ, মানুষ অনেক নেগেটিভ কথা আমাকে বলতে পারে, বা আমাকে হয়তো মন ছোট করা কথা বলতে পারে, সেটা হয়তো বা এটা আমাদের আসলে কিছু করার নাই, কিন্তু তার মানে ব্যাপারটা আবার এও না যে মানুষের কাছ থেকে আমরা নিজেকে সরিয়ে নিব। এবং কিছুটা হলো মানুষের সাথে এই যে ভেন্টিলেট করা, অর্থাৎ তার সাথে মনের কষ্টটা হলো প্রকাশ করা, এই প্রকাশ করাটাও কিন্তু অনেকখানি হলো আপনার ভারটা লাঘব হয়ে যায়। এবং নট অনলি দিস, যখনই হলো আমরা আসলে নিজের মনের কথাটা বলি, অনেক কিছু আমরা সিচুয়েশন, খুব খারাপ সিচুয়েশনে নাকি আমরা হলো আলোটা দেখতে পারি না, হ্যাঁ, ক্রাইসিস মোমেন্টে আসলে মেইন প্রবলেমটাই হয় যে আমার আসলে আশেপাশে কিন্তু অনেক সাহায্যের হাত থাকে, অনেক সাহায্যের জায়গাও থাকে, সেটা কিন্তু আমি আসলে তখন ওই অবস্থায় দেখা যায় না। তো সেক্ষেত্রে আমরা যখন আরেকজনের সাথে এটা নিয়ে কথা বলি, আরেকজন কিন্তু হলো তার অবজেক্টিভলি সেই জিনিসটা দেখতে পারে বা তাকে। মেঘলা সরকার, আমরা আরো কিন্তু শুনবো, নিশ্চয়ই যারা বাড়িতে বসেও শুনছেন তারাও এই কথাগুলো থেকে নিশ্চয়ই উপকৃত হবেন, কারণ খারাপ সময় আসলে সবার জীবনে কম বেশি বাই রোটেশন আসতেই থাকে। তো একজন দর্শক এই মুহূর্তে আছেন আমাদের সাথে, তার সাথে আমরা একটু কথা বলে নিব। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন জানি, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আমি সেলিনা বলছি ঢাকা থেকে। তো আমার হাজবেন্ডের সাথে
1 বছরের বেশি সেপারেশন হয়ে গেছে, আমরা আসলে ডিভোর্সের দিকে যাচ্ছি। তো আমার একটা মেয়ে আছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, সে চায় না যে ডিভোর্স হোক, এবং এর মধ্যেই সে বিভিন্ন জনকে আমার সম্পর্কে খারাপ কথা বলে বেড়াচ্ছে এবং বলছে যে আমার শাশুড়ি যেন ওর বাসায় যেন না উঠতে দেয়। হ্যাঁ, এই ধরনের আবার চরিত্র নিয়ে কথা বলতেছে বিভিন্ন জায়গায়। তো আহ, আবার বলছি যে আমি বিয়ে করব, আমি বলছি যে বিয়ে করলে ভালো, আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করো, কোনো সমস্যা নাই, কিন্তু মানে এইটা আমি সহ্য করতে পারছি না যে কেন আমাকে ব্লেম দেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তিনি আসলে খুব কঠিন একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেহেতু তার মেইনটারে পড়ে, তার মানে একটি দীর্ঘ সময় তারা একসাথে কাটিয়েছে, সেই জীবন থেকে তারা এখন বিচ্ছেদের দিকে যেতে চাইছে, যদিও মাঝখানে কিন্তু একটি সন্তান আছে এবং তিনি কিন্তু চাইছেন না। তার মানে উভয় সংকট। আবার প্রিয় মানুষদের কাছ থেকে তিনি অনেক অপ্রিয় কথাও শুনতে পাচ্ছেন, বা ওই যে বলছি ওনার এক্স হাজবেন্ডই তার সম্পর্কে হ্যাঁ, এখনো বিচ্ছেদ হয়নি, মানে বর্তমান স্বামী। তো এই আসলে এই ব্যাপারগুলো খুব মানে জটিল। যতই আমরা আসলে বাইরে থেকে বা আপনারা যারা মনোবিজ্ঞানীরা আছেন বলে থাকেন যে ধৈর্য ধরতে, কিন্তু আসলে কতক্ষণ পর্যন্ত একটা মানুষ এই জিনিসগুলোর মধ্য দিয়ে যেতে পারেন? আসলে প্রথমত কি যেটা আপনি বললেন যে সত্যি খুব টাফ এই টাইমটা, মানে এটাকে অ্যাকসেপ্ট করা এবং এটাকে মানিয়ে নেওয়া। তারপরে কি কিছু ক্ষেত্রে যখন হলো যেখানে আমার আসলে কোনো কিছুই করার নেই, হ্যাঁ, যেখানে আসলে আমার যদি দেখা যায় যে এটাতে আমি আসলে ইন্টারভেনশন করে কোনো লাভ হচ্ছে না, বা আমার আসলে এখানে মানে যেমন যে তার সম্পর্কে ব্লেম করছে তাকে তো আসলে তাকে প্রতিহত করার কোনো স্কোপ নেই, অলরেডি তারা সেপারেটেড আছে। কিছু ক্ষেত্রে কি এই জায়গাগুলো অ্যাকসেপ্ট করা এবং ইগনোর করা। হ্যাঁ, প্রথমত হলো যে এই যে ওনার এত খারাপ লাগছে, কারণ হলো এখনো তার প্রতি হয়তো বা এক ধরনের তার এক্সপেকটেশন আছে, প্রত্যাশা আছে। হ্যাঁ, তার যদিও দীর্ঘদিনের যেহেতু সম্পর্ক, তার স্বামী হিসেবে বা এতদিনের জীবনসঙ্গী হিসেবে তার কাছে কিছু সে প্রত্যাশা করে। তো যখনই দেখছে যে আসলে প্রথমত ডিভোর্সে যাচ্ছে, উনি এতটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে তার সাথে যে জিনিসটা কোনো রকমেরই ভিত্তি নেই, যেটা সে ডিজার্ভ করে না, তখন যখন তার সম্পর্কে ব্লেমগুলো আসে, সেটা আসলে হজম করা টাফ। কিন্তু যদি একটু আমরা অন্যভাবে দেখি, এমন হতে পারে যে তার এক্স হাজবেন্ড যে তার সম্পর্কে নেগেটিভ বলছে, হয়তোবা সে কি ডিভোর্সটাও হয়তোবা তারও মেনে নিতে সে পাচ্ছে না, বা নিজেকে এক ধরনের ডিফেন্ড করার হয়তোবা প্রবণতা, মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে একটি দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়, সেখান থেকেও কিন্তু ভীষণ ভাবে একটি মানসিক পীড়া তৈরি হয় না। কিন্তু এক্ষেত্রে যেটা আমি যেটা মনে হচ্ছে যে একটা হতে পারে হাজবেন্ড আসলে কেন করছে, ওনার পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায়, একটা হতে পারে যে ডিভোর্সটাই সে অতটা অ্যাকসেপ্ট করতে পারছে না। হ্যাঁ, অর্থাৎ তার জন্য হলো বা সামাজিক যে তার মানে এক ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, বা এই এতদিনের আসলে নিরাপদ সম্পর্কটা সে যে বাদ হচ্ছে, যে কারণে হচ্ছে, সেটা হয়তো বা সেও আসলে গ্রহণ করতে পারছে না। এবং অনেক সময় হলো যে নিজেকে কিছুটা সেফ সাইডে রাখছে, অর্থাৎ হলো যে পুরা যে একটা এই বিচ্ছেদের ঘটনার যে তার দোষটা আমি বলবো বা নেগেটিভ যে সেটা হলো তার আসলে একজনের প্রতি তার শিফট করছে। এটাকে একেবারেই হলো সাধারণত এ ধরনের খুব এটা দুর্বল মানসিক জায়গাটারই হলো প্রকাশ। তো এ ধরনের মানুষ আসলে এ ধরনের করবেই। কাজে এটা যেহেতু তার সাথে আসলে ডিভোর্স হচ্ছে, তাহলে ডেফিনেটলি তার সাথে মানসিক জায়গাটা কিন্তু আসলে মিলে নেই, এই জন্যই কিন্তু তার হয়েছে। তো এই সাময়িকভাবে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে তার একটু যেতে হবে। হ্যাঁ, তো যতটা পারে হলো যখনই আসলে তার সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো শুনে, যারা কারো মাধ্যমে তো কনভার্ট হয়, তাদেরকে হলে একটু যদি তিনি বলে যে এই বিষয়টা নিয়ে আসলে আমার সামনে আলোচনাটা না করা ভালো, কারণ কি এগুলা হলো মনটা খুব ছোট হয়ে যায়। এমনি উনি অনেক টাফ টাইমে আসছে, তো এগুলো হলো যে জানার অতটা প্রয়োজন নেই তার সম্পর্কে কি কি কথা বলে বেড়াচ্ছে, কিরকম আজে বাজে চরিত্র হনন করে যাচ্ছে নাকি। আর ওনার ক্ষেত্রে আমি বলবো হলো যে আসলে আপনি যেটা সত্য সেটার কিন্তু একটা ভয়াবহ রকমের আসলে শক্তি আছে, এবং এটা আলটিমেটলি মানুষ জানবেই এবং মানুষ এটা বুঝতে পারে। ইন জেনারেল হলো আমাদের সেই ক্যাপাসিটিটা আছে যে ইন লং রানে আমরা বুঝতে পারি আসলে মূল জায়গাটা কি। কাজেই হলো যে আপনি যদি এখানে আসলে ঠিক থাকেন, এখানে যদি আসলে ওনার যদি এটা পুরোটাই মিথ্যা ব্যাপারটা হয়, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এর জন্য কারণ হলো এটা আলটিমেটলি এটা ধোপে টিকবে না। শুধু মনে একটু আসলে সাহস রেখে একটু হলো জিনিসটাকে ইগনোর করা, নিজেকে একটু বলা যায় আমি আসলে একটু পার করতে হবে, এবং এই কথাগুলো বলবে, এবং যেটা যাদের মাধ্যমে আসে তাদের জাস্ট একটু ইনহিবিট করা, যে এটা নিয়ে আসলে আপনার আলোচনাটা তার সামনে না করা। মেঘলা সরকার, আমরা কিন্তু আরো শুনবো যে এই খারাপ সময়গুলোতে কিভাবে আমরা আসলে নিজেদের মনোবল দৃঢ় রাখতে পারি। তবে সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেবার। জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত সমাধান সূত্র, সাথে আছি আমি ফাহমিদা শম্পা। আর আজকের বিষয় খারাপ সময় সামলাবেন কিভাবে, সেই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার মেঘলা সরকার।
বিরতিতে যাওয়ার আগে কিন্তু আমরা শুনছিলাম যে আসলে খারাপ সময় কতটা হতে পারে, সেই সময়টাতে আসলে আমাদের কেমন লাগতে পারে। কিন্তু এই যে খারাপ সময় নিয়ে নিশ্চয়ই অনেকেই আসেন আপনাদের কাছে, আপনারা যারা প্রফেশনাল ভাবে এই পরামর্শগুলো দিয়ে থাকেন, এর আসলে একেবারে এক্সট্রিম পর্যায়ে ফলাফলগুলো কি হতে পারে? যে কেউ হয়তো দীর্ঘদিন ধরে খারাপ সময় পার করছেন, সেটি তিনি আর নিতে পারছেন না, বা সবার মানসিক গঠন, ব্যক্তিত্বের গঠন একরকম হয় না। কেউ হয়তো অনেকেই অল্পতেই ভেঙে পড়েন, কেউ হয়তো খুব দৃঢ়তার সাথে থাকতে পারেন। তো এই খারাপ সময়ের ফলে আসলে মানুষের জীবনে কি কি বিপর্যয় নেমে আসতে পারে? আচ্ছা, প্রথমত হলো যে একটু যদি আমাদের কাছে যখন আসে তখন আসলে একদমই হলো যে মেন্টাল যে সিমটম সেগুলো নিয়ে অতটা সবসময় আসেন না। আমাদের অনেক ক্ষেত্রে হলো যে ফিজিক্যাল যে সিমটম, অর্থাৎ হলো যখন একটা মানুষ হলো অসম্ভব চাপের মধ্যে থাকে এবং চাপগুলো যখন অতটা সে নিতে পারে না, কিছু শারীরিক উপসর্গ কিন্তু দেখা দেয়। যেমন তীব্র মাথা ব্যথা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, বুক ধরফর হতে পারে, হাত পা জ্বালা পড়া হতে পারে, খুব রেস্টলেসনেস, অস্থিরতা এটা থাকতে পারে, খাওয়া দাওয়া রুচি কমে যেতে পারে। হ্যাঁ, এবং এগুলো হলো আমাদের ফিজিক্যাল যে সিমটমটা সেটা থাকে। তো মূল যে জিনিসটা আরো আসলে একটি বোধহয় বিষয় নিয়ে আসে যে খারাপ সময় সামলানোর একটি তরুণ সমাজের মধ্যে ভালো প্রবণতা হচ্ছে যে, মানে অধিকাংশের প্রবণতা হচ্ছে যে নেশা জাতীয় দ্রব্যের হ্যাঁ, দিকে নেশা, ঝুঁকে হ্যাঁ, পড়া। ওরা মানে মনে করে। এখন যেটা আপনি যেটা বললেন যে যখন আসলে কিছু মেন্টাল সিমটম গুলা কি থাকে, মানে মানসিক জায়গাটাতে একটা, যেটাতে আমরা খুবই স্বাভাবিক, এটা যে খুব উদ্বিগ্নতা থাকে, অনেক ক্ষেত্রে ডিপ্রেশন থাকে, মন খারাপ থাকে। এক সময় খুব কমন যে জায়গাটা থেকে যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, একটা কিন্তু নিজের প্রতি যে আসলে আত্মবিশ্বাসের যে জায়গাটা, যে আমরা যে এই যে আমরা অনেক সময় নানা নানা পরিস্থিতি আমরা হলো সামাল দিতে আমরা পারি, সে ক্যাপাসিটি আমাদের আছে, সে বিশ্বাস জায়গাটা অনেক অনেক ক্ষেত্রে ভেঙে যায়। নিজের প্রতি এক ধরনের হীনমন্যতা তৈরি হয়, অর্থাৎ সেলফ স্টিমটা তার অনেকখানি কমে যায়, এবং হলো যে সবকিছুতেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। মনে হয় যে সবকিছুই বোধহয় খারাপ যাবে, এইটা যে শুরু হলো আর একটা হবে না। যেটা আমি বলবো এক্সট্রিমলি, যেটা আমাদের আসলে অনেক কোপ আপ করতে পারি না, তখন হলো অনেক ক্ষেত্রে যেটা ছেলেদের মধ্যে বা ইভেন মহিলাদের মধ্যেও অনেক সময় মাদকের প্রতি হলো অনেক ক্ষেত্রে, যদি আমরা বলি একদম আনডিজায়ার্ড, আনএক্সেপ্টেড, সেটা হলো যে আসলে মনে করে যে যেহেতু আসলে নেশা, কোনো মাদক গ্রহণ করলে সাময়িকভাবে এক ধরনের ভালো লাগা তৈরি হয়, সবকিছু ভুলে থাকবো আমি। একটু ভুলে থাকবে, অথবা হলো তার একটু ঘুম ঘুম লাগবে, অথবা হলো যে অতটা ঘুম হবে, ঘুমের সমস্যাটা অনেক সময় থাকে। তো সেটা কিন্তু অনেকে হলো স্টার্ট করে, কিন্তু অতটা না বুঝেই ব্যাপারটা করে। আমি মহিলাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় ঘুমের ওষুধে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। কারণ হলো যে যখন বিশেষ করে ঘুম হয় না, একটা মানে খারাপ সময়ের একটা অন্যতম সিমটম থাকে হলো ঘুম হয় না, তখন হলো সে একটা দুইটা ঘুমের ওষুধ খায়, দেখলে যায় যখন যাকে ভালো লাগে তো ওইটার প্রতি আসলে খেতেই থাকে এবং এটা বাড়তে থাকে। তো এটা আমাদের একদম এক্সট্রিম। আর একেবারে যদি এক্সট্রিম লেভেলের আমরা হয়, অনেক সময় হলো খুবই অনাকাঙ্ক্ষিত যে আত্মহত্যার মতন আসলে ঘটনাগুলো হলো ঘটে থাকে, যে বিশেষ করে যদি সাডেন হলো কোনো রকমের সাডেন আনএক্সপেক্টেড কোনো ঘটনা হয়, হঠাৎ অর্থাৎ করে সাডেন হয়ে হলো গেল। হয়তো বা হাজবেন্ড বিয়ে করে ফেললো, অথবা হলো কোনো মানে সাডেনলি কোনো হয়তো বা তার কোনো ঘটনা দেখলো, যে এ ধরনের কোনো বিষয় যদি হয়, তাহলে অনেকে হলো যে এই জিনিসটা কোপ আপ করতে না পেরে এই ধরনের কিছু আচরণ করে থাকে, অথবা অন্তত এই প্রবণতার মধ্যে অনেক সময় দেখা যেতে পারে আর কি। তো এগুলো হলো আমাদের খুব এক্সট্রিমলি আসলে, কিন্তু নর্মালি মানে সুইসাইড যে আসলে খুব কমন তা কিন্তু না। হ্যাঁ, সুইসাইড কারণ হলো আমরা মানে মানুষ জন্মগ্রহণ করে হলো যে একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট নিয়ে, অর্থাৎ জেনেটিক্যালি হলো কিন্তু আমাদের সেই সার্ভাইভাল ইনস্টিংক্টটা রয়েছে, যে যার জন্য হলো যতই খারাপ সময় কাটুক আমরা কিন্তু এটা আসলে পার করে হলো সামনে এগিয়ে যাব। এটা হলো আমাদের মানুষের স্বাভাবিক প্রবণতা। কাজেই যখন হলো কোনো মানুষ এ ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে এটা বোঝা যাবে যে সে তার মানসিক গঠনে তখন স্বাভাবিক অবস্থায় ছিল না। এই সময়গুলোতে বা এই যে আত্মহত্যার প্রবণতা নিয়ে বা মাদকে আসক্তি নিয়ে অথবা যেই সিমটমগুলোর কথা বললেন সেগুলো নিয়ে যখন আসেন পরামর্শ নিতে ভুক্তভোগীরা, যারা আসলে খুব খারাপ সময় পার করছেন, আপনাদের তরফ থেকে পরামর্শ কেমন থাকে? প্রথমত আমাদের আসলে প্রথমে একটু ডায়াগনোসিসটা থাকে, যে এই যে খারাপ সময়ের মধ্যে দিয়ে আসলে সে কোন ধরনের মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটুকুন আমাদের প্রথমত আসলে রোগটা নির্ণয় করার ব্যাপার থাকে, বা এটা রোগের পর্যায় কিনা সেটা, যে তার আসলে ট্রিটমেন্ট রাখবে কিনা সেটুকুন আমাদের প্রথমত অ্যাসেস করার বিষয় থাকে। যেমন হলো অনেক ক্ষেত্রে এখানে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হতে পারে, ডিপ্রেশন হতে পারে, অনেক সময় হলো যে অনেক সময় খারাপ টাইম কাটলে অনেক সময় হিস্টেরিয়ার মতন কিছু সিমটম হয়, অর্থাৎ হলো মানুষের খিঁচুনি হচ্ছে, তার মধ্যে মানে কনফিউশনের মতন খিঁচুনি হচ্ছে, অনেকে মৃগী বলে ভুল করে, ফিট পড়ে যাচ্ছে, অর্থাৎ আনকনশাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাডেনলি হলো সে চোখে দেখতে পাচ্ছে না, সাডেনলি কথা বলতে পারছে না, কিন্তু তার অর্গানিক
জায়গায় সে সব ঠিক আছে, অর্থাৎ হলো তার যে মানে ভিতরে যে আমাদের মেইন যে অর্গান এগুলো আমাদের ডিটারমিন করে সেগুলো ঠিক আছে, কিন্তু মেন্টাল সিমটমের কারণে কিন্তু এই ধরনের সিভিয়ার সিমটম হতে পারে। তো প্রথমত আসলে আমাদের তার যে প্রবলেমটা সেটাকে আসলে আমাদের বের করার চেষ্টা করা হয়। রোগীকে প্রথমে কথা বলতে দেওয়া, হ্যাঁ, যখনই হলো একজন মানুষ আসলে কথা বলবে, যেটা বললাম যখনই ভেন্টিলেট করবে তখনই তার অনেকখানি অ্যাংজাইটিটা বা ডিপ্রেশনটা আসলে কমে যায়। মেঘলা সরকার একটু থামাতে হচ্ছে এই জন্য, কারণ একজন কিন্তু কথা বলতে চাচ্ছেন আচ্ছা, আমাদের আচ্ছা, সাথে, okay, দর্শক হ্যাঁ। আছেন আমাদের সাথে। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন জানিয়ে আপনি আপনার কথাগুলো বলতে পারেন। আমি কলাবাগান থেকে বিজয় সরকার বলছিলাম। আমার জীবনে একটার পর একটা ঘটনা, মানে খারাপ সময় যাচ্ছে। আমার ছেলের একটা দুর্ঘটনা হয়েছে কিছুদিন আগে, আমার হাজবেন্ড মারা গেল আজকে 1 মাস আগে। কিন্তু আমি এগুলি কিভাবে সামাল দেবো, কি করবো, আমি এটাই করতে পারছি যে আমি মেন্টালি আমি বিরক্ত। মানে প্রতিটা মুহূর্তে মানে তারে নিয়ে আমি কিছুতে মন দিতে পারি না। আমার আরো 2টা ছেলে আছে, তাদের জন্য কি করবো সেটা আমি করতে পারছি না। কিভাবে যদি আমাকে একটু পরামর্শ দেন। আপনার জন্য অবশ্যই অনেক অনেক সমবেদনা। মেঘলা সরকার, বাকিটা আপনার কাছ থেকে শুনতে আচ্ছা, চাই। প্রথমত হলো যে মৃত্যু কিন্তু আসলে যেটা বললাম যে মানে প্রিয়জনের মৃত্যু, এটা একটা আসলে আমাদের জীবনে মানে বিরাট হঠাৎ করে শূন্যতা, যেটার জন্য আমরা আসলে প্রস্তুত থাকি না, যার জন্য এটাকে অ্যাডজাস্ট করতে বা হজম করতে আসলে আমাদের যেমন 1 মাস আগেও কিন্তু আসলে উনি জানতো না যে ওনার জীবনে এত বড় একটা ঘটনা চলে ঘটবে। আসবে। হ্যাঁ, কাজে এই শুধুমাত্র তো একটা মানুষ চলে যাওয়া না, এর সাথে যে আসলে আমার এতদিনের স্থিতি, আমাদের এতদিনের যে কানেকশন, হ্যাঁ, এবং নির্ভরতা, বন্ধন চলে যাওয়া, বন্ধন এবং হলো নির্ভরতা, অর্থাৎ সবকিছুর জন্যই যে নানাভাবে সে নির্ভর করে থাকতো, এই নির্ভরতা হঠাৎ করে নাই হয়ে যাওয়া, হ্যাঁ, অর্থাৎ নিজেকে এক ধরনের হেল্পলেস ফিল করা এবং হলো যে কিছুটা বলবো যে মানে এক ধরনের ইনসিকিউরিটি ফিল করা যে আসলে আমি আসলে তাহলে এখন এই সময়টা কি করবে। কিভাবে পার করবেন। আচ্ছা, প্রথমত হলো যে একটা বিষয়টা হলো, যদিও হলো খুব মানে এটা আবারও আগের কথাটাই চলে আসছে, যত আসলে দ্রুত পারে প্রথমত হতো তার জীবন আসলে চালাতে হবে, জীবন সামনে আগাতে হবে। যিনি আমাদেরকে ফোন করেছিলেন তিনি কিন্তু বলেছেন তার 2টি সন্তান আছে, আর সন্তান যদি নাও থাকে তারপর আমি বলবো নিজের জন্য হলেও আসলে তার দীর্ঘ সময় আসলে পড়ে আছে। এবং আসলে যে এই মানে জন্ম মৃত্যু এগুলো তো আসলে আমাদের প্রথমত এটা মানে হয় না, যদি উনি মানে আসলে একটা হলে অ্যাকসেপ্ট করে নেওয়া, আসলে যে ডিসিশনটা আসলে খুব আমাদের মানে ইয়ে থেকে আসছে, যে যদি সে ধর্মীয় বিশ্বাস থেকে আমরা যদি বলি যে যেটা আমাদের সর্বশক্তিমান আমাদের ঈশ্বরের কাছ থেকে আসছে, সেটাতে কিন্তু তার যে ডিসিশন, সেই ডিসিশনটা আসলে যেটাই হোক আসলে ভালো ওনার জীবনে যাই ঘটুক, এটাই হলো যে বেস্ট ডিসিশন, সেই হিসেবেই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। হ্যাঁ, এটুকুন আমি বলবো যে যদি এই বিশ্বাসের জায়গাটা একটু সে আবার আর ইয়ে করতে পারে সেটা তার জন্য ভালো। দ্বিতীয়ত হলো যে তার আসলে যে এই যে মনের কষ্ট, এই যে মনের বিষয়টা সে আমাদের কাছে এটা ভেন্টিলেট করছে, এটা তার প্রিয়জনদের কাছে, কাছাকাছি মানুষের সাথে আসলে এটাকে নিয়ে কথা বলা, অর্থাৎ তার কষ্টের জায়গাটা কথা বলা। যে জিনিসটা আসলে করাটা একদমই উচিত হবে না সেটা হলো যে তার মানে বিষয়টাকে অ্যাভয়েড করা। অনেক ক্ষেত্রে হয় কি যে এই স্মৃতিগুলো আমাদের এত কষ্ট দেয় যে আমরা একদম ভয় পেয়ে যাই। হ্যাঁ, তার যে ব্যবহার্য যে জিনিসপত্র, তার মানে তার জামা কাপড় বা তার যে বই টই, এগুলো কিন্তু অনেক সময় আমরা হলো একদমই দেখতে চাই না, কারণ হলো যে ওই জিনিসগুলো আমাদের সে কষ্টটা আমাদের বাড়িয়ে দেয়। তো এটা হলো কি, এটাকে অ্যাকসেপ্ট করার একটা উপায় হলো যে তার যে হলো আসলে যে বিলঙ্গিংগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু একটু নাড়াচাড়া করা। হ্যাঁ, যে এবং প্রথমত আমি বলবো হলো যে একটা মানুষ আসলে আমাদের সাথে নানাভাবে উপস্থিত থাকে, ফিজিক্যালি উপস্থিত থাকে এবং হলো সাইকোলজিক্যালি উপস্থিত থাকে, স্পিরিচুয়ালি উপস্থিত থাকে। অর্থাৎ হলো যে এই জায়গাটা যদি একটু ধরতে পারে যে উনি হয়তো চলে গেছেন ঠিকই, তার ফিজিক্যালি সে চলে গেছেন, শারীরিকভাবে চলে গেছেন, কিন্তু তার যে এতদিনের যে স্থিতি, তার প্রতি যা তার কন্ট্রিবিউশন, আজকের যে উনি, অর্থাৎ হলো ওনার যে মানসিক যে জায়গাটা, অনেক কিছুর সাথে সে যুক্ত হয়ে আছে কিন্তু। হ্যাঁ, কাজে সে জায়গাটা তো আমরা যদি একটু গ্রেটার ওয়েতে নিজেকে কানেক্ট করতে পারি, সেটা আমি বলবো যে এটা সাংঘাতিক রকমের হেল্পফুল। অর্থাৎ হলো প্রত্যেকটা জায়গায় যদি সে বুঝে যে তার যে প্রতিদিনের যে জীবনযাপন, প্রতিদিনের সাথে সামহাও সে আসলে রিলেটেড, সে ফিজিক্যালি নাই, তাকে হয়তো সামনে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হলো যে একভাবে তার কিন্তু একভাবে সে আছে, যে বাসাটাতে সে আছে এখন, সেখানে তার স্মৃতি আছে। হ্যাঁ, সে কিন্তু যেখানে তার জীবনযাপনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গায় হলো কিন্তু তার জায়গাটা আছে, সেটাকে একটু যদি কানেক্ট করা। ব্যাপারটা এরকম দুটো ব্যাপার হতে পারে, যে এক হচ্ছে এই যে এতদিনের বন্ধন একটু একটু করে যেমন শেকড় গেড়েছে, একবার আসলে সেটা উপরে ফেলা সম্ভব না, যদি উপরে ফেলা দরকারও নেই, জি, সেটা আস্তে আস্তে সময়ের হাতেই ছেড়ে দেওয়া। আরেকটি ব্যাপার
ব্যাপার হচ্ছে যে তিনি যেটি বলছিলেন শারীরিকভাবে নেই তাতে কি হচ্ছে, এইটুকু তিনি তো মানসিকভাবে আমাদের সাথে এবং সবসময় এইটুকু আছেন। যদি প্রতিটা এই ব্যাপারটিকে গ্রহণ করে নেয়া। প্রতিটা জায়গায় যদি ভাবে যে এই জায়গাটা আসলে তার কন্ট্রিবিউশন আছে, কাজে সে সামহাও হলো এটাতে উপস্থিত, আমার এই বর্তমান অবস্থার মধ্যে সে উপস্থিত রয়েছে, সেই জায়গায় যদি আমরা ভাবি। আর একটা হলো কি সামাজিক, এই সময়টা সামাজিক যোগাযোগটা কিন্তু একদম হলো মানে বাদ দিয়ে দেওয়া না, হ্যাঁ, মানে অর্থাৎ হলো মানুষের সাথে যে কানেকশন, এই কানেকশনটাকে আমাদের আবার সম্পর্ককে নতুন ভাবে দেখতে সাহায্য করে এবং হলো নতুন ভাবে পথটা চলতে সাহায্য করে। এবং এইটুকু যে ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, একটাই জাস্ট মাথায় রাখা যে এই সময়টা শেষ হবে, হ্যাঁ, এই ভয়ঙ্কর কষ্টটা সামলে উঠতে সবার পারবে। সহযোগিতায়। আবার একটি বিরতির সময় হয়ে গিয়েছে। জয়া ব্রাইডাল মেহেদী নিবেদিত সমাধান সূত্রে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন জয়া ব্রাইডাল মেহেদী নিবেদিত সমাধান সূত্র। মেঘলা সরকার, বিরতিতে যাওয়ার আগে কিন্তু একজন দর্শক ফোন করেছিলেন, তিনি তার আসলে কষ্টের কথাগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। এভাবে খারাপ সময়গুলোতে আসলে অনেকেই একা থাকতে চান, আবার অনেকেই আছে যে আমরা যারা আশেপাশে থাকি তারা হয়তো সান্ত্বনা দিতে যাই বা তার কষ্টটাকে ভাগাভাগি করে নিতে চাই। দুটো বিষয় জানতে চাই, একটি হচ্ছে খারাপ সময় আসলে একা থাকাটা কতটা যৌক্তিক, এবং দ্বিতীয় কথাটি হচ্ছে যারা আশেপাশের বন্ধু বান্ধব পরিবার পরিজন আছেন যারা পাশে দাঁড়াতে চান তাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত। আমি একটু মানে আপনার সেকেন্ড কোশ্চেনটা আগে নেই। প্রথমত হলো যে আমাদের কিন্তু এই যে আশেপাশের মানুষের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। আমি যদিও বারবার করে ভেন্টিলেশনের কথা বলছিলাম, একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ওভার ভেন্টিলেশনটা কিন্তু আবার হলো অতখানি আমরা অত এনকারেজিং না। ডেফিনেটলি ভেন্টিলেট করা হবে, কিন্তু একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত। স্পেসিফিক্যালি আপনি দেখবেন ডিভোর্সের পরে একটা মানে ছেলে বা মেয়ে ওই বিষয়টা নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত খালি ওই প্রসঙ্গেই কথা বলতে চায়। এটা বলতে চায় কারণ কি, সে হয়তোবা তার প্রতি অনেক রাগ আছে, অনেক হ্যাট্রেড আছে, স্টিল হলো সে ওই, এবং হয়তোবা তার সম্পর্কে নেগেটিভ কথাই বলছে, কিন্তু হলো ইন এ ওয়ে তাকে আসলে প্রেজেন্ট রাখতে চাচ্ছে, অর্থাৎ তাকে কিন্তু হলো বাদ দিতে পারছে না তার জীবন থেকে। তো এবং অনেক ক্ষেত্রে অন্যান্যরাও কিন্তু এই যে নেতিবাচক যে তার সম্পর্কে তার এক্সপিরিয়েন্স, সেটাকে কিন্তু আসলে অনেক সময় আমরা এটা নিয়ে আমরাও কথা বলি আর কি। তো এটা প্রথমত হয় কি, তার মানে হলো এই জায়গাটা থেকে কিন্তু আর সে বেরিয়ে আসতে পারবে না, হ্যাঁ। তো বিশেষ করে ডিভোর্সের মতন বা এ ধরনের যদি ঘটনা হয়, অন্যান্যটা আমি বলবো হলো একটা সার্টেন স্টেজ পর্যন্ত সে বলার পরে ওই যে একই কথা আবার রিপিট করে, এটাকে ডিসকারেজ করা, এবং এই প্রসঙ্গে আসলে যতটুকুন পর্যন্ত আরেকজন উৎসাহ না দেওয়া বা এটাতে অতটা অংশগ্রহণ না করা। আমরা যদি সত্যি আমাদের বন্ধুটিকে সাহায্য করতে চাই বা আমাদের সেই প্রিয়জনকে সাহায্য করতে চাই, যে না, কারণ কি এই ডিভোর্স হলে এমন একটা ঘটনা, এটা শেষ, তার সাথে চ্যাপ্টারটা শেষ, তার এখন নতুনভাবে সামনে আগাতে হবে। কাজেই হলো যে তার নতুন পথের নতুন বিষয়টা নতুন সময় নিয়েই কিন্তু আমরা কথা বলতে হবে, অর্থাৎ সামনে সে কি করবে, তার এখন যে বর্তমান যে অন্যান্য বন্ধু বান্ধব বা অন্যান্য যে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে। সে যদি আসলে পেছনটা পড়ে থাকে, যে পেছনটার সাথে আসলে সে আসলে বাদ দিয়ে দিয়েছে এক অর্থে, সেখানে কিন্তু সে অতটা সহজে সামনে আগাতে পারবে না, বা সামনে আগালেও সেই জায়গাটা অত কনস্ট্রাকটিভ হবে না। তো এটা একটা ইম্পর্টেন্ট সম্পর্কের ব্যাপার। আমরা যদি ক্যারিয়ারের কথা বলি, আমরা জানি যে ক্যারিয়ার নিয়ে আমরা কম বেশি সবাই আসলে খুব দুশ্চিন্তার মধ্যে থাকি যে আমার ক্যারিয়ার আসলে কোথায় যাচ্ছে বা শুরু কেন হচ্ছে না বা আগাচ্ছি না কেন। সেক্ষেত্রেও কিন্তু যারা আসলে শিক্ষার্থী পর্যায়ে আছে, যারা এখনো ক্যারিয়ার শুরু করতে পারেনি, কেউ যদি 2-3 বছর পিছিয়ে যায়, তার নিজের মধ্যে যেমন একটি হতাশা চলে আসে যে আমাকে দিয়ে বোধহয় আর কিছু হবে না, হয়তো আমি চাকরি পাচ্ছি না, হয়তো আমি কোনো কিছু শুরু করতে পারছি না। পরিবার থেকেও কিন্তু তাকে এই হতাশাজনক কথাবার্তাগুলোই বারবার বলা হয় যে তোমাকে দিয়ে বোধহয় আর কিছু হবে না। তেমনি ভাবে এই যে ক্ষেত্রগুলোতে সেখানে আসলে আশেপাশের মানুষের ভূমিকাটা কেমন হওয়া উচিত? এবং আশেপাশের ভূমিকা তো প্রথমত মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং নট অনলি দিস, এই খারাপ সময়টাকে কিন্তু আরো বাড়িয়ে দেয়, হ্যাঁ। এবং হলো এই আচরণগুলোকে এই যে তার রিকাভার করার, সেটা হয়তো বা কোনো রকমের কোনো মৃত্যুই হোক বা ডিভোর্সই হোক বা কোনো সম্পর্কজনিত হোক বা চাকরি জনিত বিষয় হোক, সে কিন্তু হলো যে এখান থেকে আমাদের আসলে যারা সাহায্য করতে চায় তাদেরকে আমাদের চেষ্টাই হবে যে এখান থেকে যে সামনের পথে আগানোর জন্য তাকে মানে কনস্ট্রাকটিভ ওয়েতে তাকে সাহায্য করা। যেটা একটু আগেও বলছিলেন যে যে মহিলার যে মৃত্যু, মানে হাজবেন্ডের মৃত্যু হয়েছে, এখন সে ভেন্টিলেট করুক, কিছুদিন পরে মানে অন্যান্যদের কিন্তু বিষয়টা হলো সামনে তাকে আসলে আগাবে কিভাবে, গাইডলাইনটা দেওয়া, এবং হলো যে জীবনের যে আরো অনেক সুন্দর সময় তার জন্য অপেক্ষা করে আছে, এই সময়গুলোর সাথে তাকে পথ চলতে সাহায্য করা, হ্যাঁ। তার মানে নতুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে আবার যোগাযোগটা তৈরি করা, তার আসলে ছোট ছোট জায়গা, যে জায়গাগুলো তার পছন্দ করে ভালো লাগে, সেখানে তাকে
মানে ঘুরতে নিয়ে যাওয়া, যে কেয়ারটা তার হাজবেন্ডের কাছ থেকে পেত সেই জায়গাটা হয়তো ওই লেভেলে তাকে দিতে পারবে না, কিন্তু কিছুটা হলো তার খোঁজ খবর নেওয়া, এই জায়গাগুলো কিন্তু অর্থাৎ সারাক্ষণই হলো তোমার হাজবেন্ড মারা গেছে, তোমার এখন কি হবে, এই জায়গাগুলো না বলে, বা সত্যি তোমার খুব খারাপ অবস্থা আছে সেটা না বলে, এখন তার আসলে স্ট্রেংথগুলো কি আছে, যে না তোমার এখনো কিন্তু দুটা বাচ্চা আছে, তারা তোমাদের যথেষ্ট পরিমাণেই হলো একটা স্টেজ পর্যন্ত তাদেরকে বড় করে দিয়েছে তাকে, কাজে তোমার বা এই তোমার সাপোর্ট সিস্টেম এটা আছে, এই জায়গাগুলো অনেক সময় হলো ক্রাইসিস মোমেন্ট আমরা দেখতে পারি না, এই জিনিসগুলো দেখতে সাহায্য করে। এটা কিন্তু হলো যে আত্মীয় স্বজনের এই ভূমিকা কিন্তু সাংঘাতিক পজিটিভ আসলে আমাদের করে। দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা এরকম এই ভূমিকাটা, কনস্ট্রাকটিভ ভূমিকাটা পালন করতে পারি না। আর চাকরির ক্ষেত্রে বললেন এটা একটা বিরাট ইয়ে, নট অনলি দিস, আপনি দেখবেন হলো পরীক্ষায় যে আত্মহত্যা করে, পরীক্ষা ফেল করার কারণে, অনেকখানি কিন্তু পরিবারের একটা বড় রোল আছে। কারণ হলো এমনিতেই হলো পরীক্ষায় ফেল করে কিন্তু একটা মানুষ সাংঘাতিকভাবে নিজেকে মনে হয় সাংঘাতিক কিছুই না, আমি একদম অযোগ্য, আমার বেঁচে থাকারই আসলে কোনো মানে প্রয়োজন পড়াশোনা করেছি, বন্ধুরা খুব ভালো রেজাল্ট করেছে, আমি কিন্তু করতে আবার হলো আমাদের হলো পরিবারের জন্য হলো আমাকে বারবার করে হলো সেই জিনিসটাই এমফাসিস দেওয়া হচ্ছে যে তুমি কত খারাপ, তুমি কত ওয়ার্থলেস, এবং হলো অন্যরা তোমার চেয়ে কত ভালো। তো স্বাভাবিকভাবে তার তখন কিন্তু মনেই হয় যে আমি তো আসলে একেবারে অযোগ্য একটা মানুষ। হ্যাঁ, অর্থাৎ এই যে ব্যর্থতা বা যে কোনো ধরনের ফেইলিয়ার বা যে কোনো ধরনের লস, এটা যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, মেনে নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু হলো আমাদের পরিবারের জায়গা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাস্ট এটা বলা যে হ্যাঁ তুমি এটা খারাপ করেছো ঠিকই, কিন্তু হলো নেক্সট টাইম আবার তুমি হলো ট্রাই করতে, এমনই হয় না যে সময় শেষ হয়ে গেছে, কাজে তুমি নেক্সট টাইম কিন্তু আবারও পরীক্ষা দিতে পারবে। বা তোমার চাকরি হচ্ছে না, এরকম হলো ইনিশিয়ালি চাকরির ক্যারিয়ার স্টেজে কোনো বিল্ড আপ করা প্রত্যেকেই আমাদের এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার হয়তো একটু সময় বেশি লাগছে, কিন্তু হলো যে তুমি নিশ্চয়ই হলো পাবে, এবং তুমি এভাবে তুমি মানে চেষ্টা করো। এই যে তাকে পথ দিক নির্দেশনা দেখায়, অর্থাৎ নেগেটিভ জায়গাটা না বলে কেন তোমার হচ্ছে না অন্যান্যদের সবাই হয় এটা না বলে, আমি বলবো হলো যাদের আমরা আসলে ভালোবাসি, যাদের আমরা কেয়ার করি, সে যাতে আসলে তার জন্য সাহায্য হয় সেই জায়গাটাই বলা উচিত। এবং সেক্ষেত্রে অবশ্যই হলো তার পজিটিভ যে জায়গাগুলো লাইফের মধ্যে এখনো পজিটিভ জায়গা, না তোমার হলো রেজাল্টটা ভালো আছে, হ্যাঁ তুমি অন্যান্য জায়গায় তোমার সোশ্যাল স্কিলটা খুব ভালো, বা তোমার হলো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগটা খুব ভালো, এই সব কিছু কিন্তু একসময় তোমাকে হলো সাহায্য করবে। হ্যাঁ, কাজে তোমার হয়তো বা প্রথম দিকে ক্লিক নাই করতে পারে, তো এটা আমি বলবো অনেক বড় ধরনের এনকারেজমেন্টটা কিন্তু আমাদের অনেক ইতিবাচক মনোভাব, খারাপ সময়টা খারাপ হলো, মনোভাবটা আসলে ইতিবাচক, সেটা নিজের থেকে যদি আসে খুবই ভালো, যদি চারপাশের মানুষ থেকে আমাকে সাহায্য করে সেটা আরো ভালো, যদি তাও না হয় তাহলে মনে হয় যে আপনাদের মতো যারা বিশেষজ্ঞরা আছেন তাদের সাথে পরামর্শ কিন্তু করা যেতেই পারে, কিন্তু কোনোভাবেই আসলে হাল ছেড়ে দিলে হাল ছেড়ে দিই না। বা এই যে যেটা আপনি বলছিলেন যে মানে এটার জন্য আমি নিজে থেকে আমি মানে আওতার মধ্যে আমি পারছি না, আমি নিজে থেকে একটা স্ট্র্যাটেজি নিলাম, আমি মাদক নিলাম, বা আমি সেই ধরনের চিন্তা করলাম, আমি বলবো হলো যখন আমাদের কোয়ালিটি লাইফটা আসলে সাংঘাতিকভাবে হ্যাম্পার্ড হবে, আমি নিজে যখন নিজেকে সাহায্য করতে পারছি না, তবে অবশ্যই হলো কোনো রকমে হলো মানসিক স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত তাদের সাহায্য নিন। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনার জন্য। এই ছিল জয়া ব্রাইডাল মেহেদি নিবেদিত আজকের সমাধান সূত্রে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।